ত্রিপুরায় যে সকল কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে, হোক সেটা ট্যাট পরীক্ষা কিংবা এসটিজিটি পরীক্ষা কিংবা জিআরবিটি পরীক্ষা কিংবা হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ত্রিপুরা জিকে। অর্থাৎ ত্রিপুরায় থেকে একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী হিসেবে ত্রিপুরা জিকে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। আর এই ত্রিপুরা জিকেতে আসবে ত্রিপুরার খুঁটিনাটি বিষয়গুলো। তো আজকের ক্লাসে আমি ত্রিপুরার জিকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কথা বলি, তাহলে আমরা প্রথমেই বলবো, আমরা সবাই তো জানি যে ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের পূর্ব সীমান্তে। আর আমরা যদি ইন্ডিয়ান ম্যাপের কথা বলি, ভারতীয় মানচিত্রের কথা বলি, ভারতীয় মানচিত্রে উত্তর পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্র পাহাড়ি রাজ্য, যেটি হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরার উপরে আমি তোমাদেরকে আজকে কিছু বেসিক ইনফরমেশন দেব, যেগুলো তোমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রথমত ত্রিপুরার ইতিহাসের কথা যদি বলি, তাহলে ব্রিটিশ শাসনকালে ত্রিপুরা দেশীয় রাজ্য হিসেবে ব্রিটিশদের অধীনে ছিল। অর্থাৎ ত্রিপুরা ছিল একটা দেশীয় রাজ্য এবং ব্রিটিশদের অধীনে তখন ছিল। এবং 1949 সালের 15ই অক্টোবর খুব ইম্পর্টেন্ট একটা ডেট, কারণ এই ডেটে ত্রিপুরা ভারতীয় ডোমিনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এই তারিখটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর দেখো, 1949 সালের 15ই অক্টোবর, এই তারিখে কি হয়েছে? ত্রিপুরা কার্যকরভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধানে ত্রিপুরাকে একটা ক্যাটাগরিতে, যেটা হচ্ছে সি ক্যাটাগরি বা সি শ্রেণী, এই সি ক্যাটাগরির রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং 1956 সালের নভেম্বর, ওই সময়টাতে কি হয়েছে? সংবিধান সংশোধনের মাধ্যমে ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। অর্থাৎ ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতবর্ষের মর্যাদা পায়। এবং 1971 সাল, ওই সালটাও খুব গুরুত্বপূর্ণ, উত্তর পূর্বাঞ্চলের পুনর্গঠন আইনে ত্রিপুরার নতুন রূপ দেওয়া হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়ারটা হচ্ছে 1972, এবং তারিখটা হচ্ছে 21শে জানুয়ারি, যেই তারিখে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। এবং এই যে 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই পয়েন্টের উপরে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। তো এবার আমরা দেখে নেব সীমা এবং আয়তন। ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্য, আমরা প্রত্যেকে জানি। ত্রিপুরার উত্তরে রয়েছে আসাম, পূর্বে রয়েছে মিজোরাম এবং দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিমে বাংলাদেশ রয়েছে, কারণ তিন দিকেই বাংলাদেশ রয়েছে আমরা জানি। এবার যদি আমরা মোট আয়তনের কথা বলি, ত্রিপুরার মোট আয়তনটা হচ্ছে 10,491.68 বর্গ কিলোমিটার। এটা মুখস্থ তোমাদের মনে রাখতে হবে। এবং পূর্ব পশ্চিমে যদি আমরা প্রস্থের কথা বলি, 113 কিলোমিটার, এবং উত্তর দক্ষিণের দৈর্ঘ্যটা হচ্ছে 184 কিলোমিটার। এই দুইটা মানও তোমাদের মনে রাখতে হবে। আমরা যদি পূর্ব পশ্চিমে যদি আমরা দেখি, অর্থাৎ প্রস্থের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে 113 কিলোমিটার হবে। এবং দৈর্ঘ্যের দিক থেকে যদি আমরা মানচিত্র ত্রিপুরাকে দেখি, তাহলে 184 কিলোমিটার হবে। ত্রিপুরা ভারতের মধ্যে সপ্তম ক্ষুদ্রতম রাজ্য, অর্থাৎ ভারতের মধ্যে সপ্তম ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে। অর্থাৎ আয়তনের কথা যদি আমরা বলি, তাহলে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে সপ্তম ক্ষুদ্রতম রাজ্য হিসেবে ত্রিপুরার অবস্থান রয়েছে। এবার আমরা ভৌগোলিক পরিসরের কথা যদি বলি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই দুইটা মান তোমাদের মনে রাখতে হবে। আমরা যদি অক্ষাংশের কথা বলি, তাহলে 22°56' উত্তর থেকে 24°32' উত্তর পর্যন্ত হচ্ছে ত্রিপুরার অক্ষাংশ। এবং দ্রাঘিমাংশের কথা যদি বলি, তাহলে 91°10' পূর্ব থেকে 92°21' পূর্ব পর্যন্ত ত্রিপুরার দ্রাঘিমাংশ। বাংলাদেশের সঙ্গে সীমান্ত, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 839 কিলোমিটার তোমাদের মনে রাখতে হবে। আসামের সঙ্গে সীমান্ত 53 কিলোমিটার, এবং মিজোরামের সঙ্গে সীমান্ত হচ্ছে 109 কিলোমিটার। এই তিনটা মান তোমাদের মুখস্থ মনে রাখতে হবে।
কারণ এই 3টা পয়েন্টের উপর অবশ্যই পরীক্ষাতে কোশ্চেন আসে যে বাংলাদেশের সাথে ত্রিপুরার কত কিলোমিটার সীমানা রয়েছে, আসামের সঙ্গে কত কিলোমিটার সীমানা রয়েছে এবং মিজোরামের সঙ্গে ত্রিপুরার কত কিলোমিটার সীমানা রয়েছে। তো ত্রিপুরা তার ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী, তেমনি তার ভৌগোলিক বৈশিষ্ট্য, মৌসুমী জলবায়ু এবং আন্তর্জাতিক সীমান্তের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারতের প্রান্তবর্তী এই রাজ্যটি তার অনন্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত। এই হচ্ছে ত্রিপুরার একটি প্রাথমিক পরিচিতি এবং এটার উপর বেস করে তোমাদের অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এবার আমরা যদি প্রশাসনিক পরিচিতির কথা বলি তাহলে ভারতবর্ষের একটি রাজ্য হচ্ছে ত্রিপুরা, যার প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি 1972 সাল এবং রাজধানী হচ্ছে আগরতলা, সবচেয়ে বড় শহর হচ্ছে আগরতলা, জেলার সংখ্যা 8টি, সরকারের ধরন হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বিধানসভা এবং বিধানসভার কেন্দ্র হচ্ছে 60টি, রাজ্যসভার আসন হচ্ছে 1টি, লোকসভার আসন হচ্ছে 2টি এবং রাজ্যে একটি মাত্র হাইকোর্ট যেটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। এটা হচ্ছে ত্রিপুরার প্রশাসনিক পরিচিতি। এবার জনসংখ্যার কথা যদি বলি 2011-র যে সেন্সাস হয়েছিল সেই অনুসারে মোট জনসংখ্যা হচ্ছে 36,71,032 জন এবং জনসংখ্যা অনুযায়ী ত্রিপুরার স্থান হচ্ছে 22তম। জনঘনত্ব 350 প্রতি বর্গ কিলোমিটারে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 350 জন মানুষের বসবাস রয়েছে আমাদের এই ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে। এবার ভাষাগত বৈশিষ্ট্যের কথা যদি বলি, সরকারি ভাষা তো ত্রিপুরাতে বাংলা এবং সহযোগী ভাষা হিসেবে ককবরক এবং ইংরেজি ত্রিপুরাতে রয়েছে। তো এবার এটার উপর বেস করে কিছু এনসিইআরটির বই অনুসারে এমসিকিউ কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। ওই এমসিকিউ কোশ্চেনগুলো আমি আজকের ক্লাসে ডিসকাস করব না। ওইগুলোর জন্য আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, স্কুল অফ মেরিট। ওই অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলে তোমরা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, ভিডিও ক্লাসেস সবগুলো পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের আসন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা সেটা টেট হোক, জিআরবিটি হোক কিংবা হাইকোর্টের গ্রুপ সি, গ্রুপ ডি হোক, প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি তোমরা ভালোভাবে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে নিতে পারবে। এবার আরেকটি টপিক যেটি তোমাদের সিলেবাসে রয়েছে ত্রিপুরার নদ নদী, যেটা হচ্ছে রিভার্স অফ ত্রিপুরা। তো ত্রিপুরার যে নদ নদীগুলো, সেই ত্রিপুরার নদ নদীগুলো প্রধানত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তো এদের মধ্যে দুটি শ্রেণীতে আমরা ভাগ করে নিতে পারি। একটা ভাগ হচ্ছে উত্তর বাহিনী নদী এবং আরেকটা ভাগ হচ্ছে দক্ষিণ বাহিনী নদী। সাধারণত উত্তর বাহিনী যে নদীগুলো সেগুলোর মধ্যে গুমতি নদী, ধলাই নদী, মনু নদী এবং লং লঙ্গাই নদী এবং পাশাপাশি রয়েছে আরেকটা জুরি নদী। এগুলো সাধারণত ত্রিপুরাতে উত্তর বাহিনী নদী হিসেবে পরিচিত। আর দক্ষিণ বাহিনী যে নদীগুলো সেগুলোর মধ্যে মুহুরী নদী এবং ফেনী নদী, এই দুইটা নদী বিখ্যাত নদী, যেটা দক্ষিণ বাহিনী নদীর যে তালিকা সেই তালিকার মধ্যে রয়েছে। তো অন্যান্য আরো কিছু উল্লেখযোগ্য নদী ত্রিপুরাতে রয়েছে যেমন হাওড়া নদী, বিজয় নদী এবং গুমতি নদী। তো এর মধ্যে ত্রিপুরার যে নদীগুলো এগুলো মূলত সবগুলোই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে এবং অধিকাংশ নদীর প্রবাহ বিভিন্ন কালভার্ট, বিভিন্ন পাহাড় এবং সমতলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে। তো এবার আমরা উল্লেখযোগ্য কিছু নদী সম্পর্কে আমরা জেনে নেব যে গুমতি নদীর, যেটা ত্রিপুরার একটা বিখ্যাত নদী হিসেবে পরিচিত। তো ত্রিপুরার প্রধান নদী, এটা দুইটার উপনদী রয়েছে, একটা হচ্ছে রাইমা, এটা হচ্ছে শর্মা। এই দুইটা পয়েন্টের উপর তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে, বিগত ট্যাট পরীক্ষাতেও এই রাইমা এবং শর্মা এটার উপর প্রশ্ন এসেছে। তো এই দুইটা সংযুক্ত হয়ে দুত্তারাবতী নামে পরিচিত এবং উৎসস্থল যদি বলি তাহলে ডুম্বুর জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। তো এবার পাশাপাশি তোমাদের আরো কিছু তথ্য, গুমতি নদী কৃষিকাজ এবং পুণ্যস্থানের জন্য গুরুত্বপূর্ণ এবং দৈর্ঘ্য যদি বলি 133 কিলোমিটার। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই পয়েন্টের উপর তোমাদের প্রশ্ন আসতে পারে। তো আমরা মনু নদীর কথা যদি বলি, ত্রিপুরার দীর্ঘতম নদী, যেটা দৈর্ঘ্য হচ্ছে 166 কিলোমিটার। এই দুইটার উপরে তোমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে একটা হচ্ছে বৃহত্তম, যে কোনটা বৃহত্তম এবং কোনটা দীর্ঘতম। তো বৃহত্তম নদী হিসেবে কিন্তু আমাদের গুমতি নদীর নাম উল্লেখ রয়েছে আর দীর্ঘতম নদী হিসেবে মনু নদী। তো দুইটার যে দৈর্ঘ্যের পার্থক্য রয়েছে, যেমন গুমতি নদী হচ্ছে 133 আর মনু নদী হচ্ছে 166, সুতরাং দীর্ঘতম নদী কিন্তু মনু নদী। এটা তোমরা কখনোই পরীক্ষাতে ভুল করবে না।
এরপর আসি খোয়াই নদী। তো এটা দ্বিতীয় দীর্ঘতম নদী, অর্থাৎ যে মনু নদীকে আমরা ত্রিপুরার দীর্ঘতম নদী হিসেবে চিনি জানি, সেই মনু নদীর পরে দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাদের এই খোয়াই নদী। তো এটার দৈর্ঘ্য হচ্ছে 166 কিলোমিটার। তো উৎসের কথা যদি বলি, 18 মুড়া পাহাড়ের পূর্ব অংশ থেকে এই খোয়াই নদী উৎপন্ন হয়েছে এবং অমরপুর, গন্ডাছড়া, সোনামুড়া, উদয়পুর এই অঞ্চল দিয়ে এটা প্রবাহিত হয়ে গেছে। এরপর আসি আমরা ধলাই নদী, যেটা দৈর্ঘ্য হচ্ছে 117 কিলোমিটার। আর খোয়াই মহকুমা, কমলপুর মহকুমা, ধর্মনগর মহকুমা এই অঞ্চল দিয়ে এই নদীটা প্রবাহিত হয়ে গেছে। এবার আরেকটা নদী হচ্ছে জুড়ি নদী, যেটাও ত্রিপুরায় একটা বিখ্যাত নদী হিসেবে পরিচিত, যেটা 79 কিলোমিটার দীর্ঘ। আর মহুরী নদী, যেটা দক্ষিণ ত্রিপুরার প্রধান একটা নদী, যেটা দৈর্ঘ্যে 64 কিলোমিটার রয়েছে। এবং হাওড়া নদী, যেটা 53 কিলোমিটার দীর্ঘ এবং আমাদের আগরতলার পাশ দিয়ে এই নদীটা প্রবাহিত হয়ে গেছে। এগুলো হচ্ছে ত্রিপুরার উল্লেখযোগ্য নদ নদী। তো ত্রিপুরার এই যে নদ নদীগুলো, এগুলো ত্রিপুরার মানুষের যে অর্থনৈতিক জীবনযাপনের সাথে যুক্ত রয়েছে, তার কারণ ত্রিপুরার অধিকাংশ মানুষই কৃষিজীবী, যারা নদী কেন্দ্রিক কৃষি ব্যবস্থাকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করছে। কারণ সেই কৃষি জমিতে জলসেচ সেটা নদী থেকেই হচ্ছে, পাশাপাশি মৎস্য আহরণ এবং এই নদীগুলো বা নদীর জলকে ব্যবহার করে মানুষ কোনো না কোনোভাবে বেঁচে রয়েছে, এবং ত্রিপুরাতে এই নদ নদীগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এগুলোর উপর ভিত্তি করে তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, যে এমসিকিউ গুলো আমি আজকে ক্লাসে আলোচনা করব না। এই এমসিকিউ গুলো তোমরা যারা স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন নিয়েছো তোমরা তো পেয়ে যাচ্ছ। আর যারা সাবস্ক্রিপশন নাওনি, তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো এখানে তোমরা কমপ্লিট আনসার পেয়ে যাবে। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিতে হবে, সম্পূর্ণ প্রিপারেশন গাইড তোমরা আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তো নদ নদীর পরে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা ত্রিপুরার প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং বিশেষভাবে যে আসন্ন এসটিজিটি পরীক্ষার জিওগ্রাফি সিলেবাসের মধ্যেও এই টপিকটা রয়েছে। সেই টপিকটা নিয়ে আমি এখন আলোচনা করব, যেটা হচ্ছে ত্রিপুরার জলবায়ু। তো ত্রিপুরার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী ধরনের। যে কুপেনের শ্রেণীবিন্যাস অনুযায়ী এটি এডব্লিউ শ্রেণীভুক্ত। এই এডব্লিউ শ্রেণীভুক্ত বলতে কি বোঝায়? উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু, যেটা ত্রিপুরার জলবায়ু। তো মৌসুমী ভিত্তিক জলবায়ুর একটা বিভাজন রয়েছে, যেমন শীতকাল, প্রাক মৌসুমী, বর্ষাকাল এবং বর্ষা পরবর্তী খরার কাল। এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে সাধারণত শীতকাল বলতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাকে বোঝানো হয়ে থাকে ত্রিপুরাতে। তারপর বর্ষাকালটা হচ্ছে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টা বর্ষাকাল হিসেবে ত্রিপুরাতে পরিচিত। এবং বর্ষা পরবর্তী খরার যে কালটা, সেটা অক্টোবর থেকে নভেম্বর, এই সময়টার মধ্যে বর্ষা পরবর্তী একটা খরা পরিলক্ষিত হয়। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আমরা জানি ত্রিপুরাতে বন্যায় ঘন ঘন একটা প্লাবন দেখা যায়। তো ত্রিপুরাতে এই যে অতি বন্যার কারণ পেছনে কিন্তু এই বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাতটা হচ্ছে ত্রিপুরার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। তো গড় বার্ষিক বৃষ্টিপাতের কথা যদি বলি, তাহলে 1995 থেকে 2006 ইস্টু 1979.6 থেকে 2745.9 মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাত ত্রিপুরাতে হচ্ছে। এই ফিগারটা মনে রাখার চেষ্টা করবে, এর উপর কোশ্চেন আসতে পারে। এবং শীতকালে তাপমাত্রা সাধারণত 13 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। এবং গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত অতিরিক্ত গরমের সময় ত্রিপুরাতে তাপমাত্রা লক্ষ্য করা যায়। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এমসিকিউ কোশ্চেন রয়েছে, এমসিকিউ আলোচনাতে আমি যাচ্ছি না। তো আমাদের যে পরবর্তী টপিকটা, সেটাও তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ত্রিপুরার মৃত্তিকা। ত্রিপুরাতে যে ধরনের মাটি আমরা লক্ষ্য করি, তো ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অঞ্চলের শিলার প্রকৃতি, উচ্চতা এবং জলবায়ুর ভিন্নতার কারণে এখানে মৃত্তিকার মধ্যেও ভিন্নতা রয়েছে এবং প্রকারভেদ রয়েছে। যেমন প্রথমত ত্রিপুরাতে যে মাটিটা লক্ষ্য করা যায়, দোআঁশ মৃত্তিকা। তো এই মৃত্তিকায় কাদা এবং বালির ভাগটা প্রায় সমান সমান থাকে এবং অত্যন্ত উর্বর হয়। উর্বর হওয়ার জন্য কৃষিকাজের জন্য এই মৃত্তিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো ত্রিপুরায় প্রায় 4514 বর্গ কিলোমিটার অঞ্চলে এই মৃত্তিকাটা বিস্তৃত রয়েছে। বেশিরভাগ অংশেই এই মৃত্তিকা দেখা যায় রাজ্যের। 2 নাম্বার যে মৃত্তিকাটা, সেটা হচ্ছে বাদামি বেলে মৃত্তিকা, যেটা ত্রিপুরাতে রয়েছে। এই মাটি মূলত উত্তর এবং পূর্ব ত্রিপুরা অঞ্চলে সাধারণত লক্ষ্য করা যায়। তো উর্বরতা তুলনামূলকভাবে কম হলেও কৃষির জন্য এটা উপযোগী। আর প্রায় 3468 বর্গ কিলোমিটার অঞ্চলে এই মৃত্তিকাটা বিস্তৃত রয়েছে। এবার আমরা ল্যাটেরাইট মৃত্তিকার কথা যদি বলি, তো
আঞ্চলিক মৃত্তিকা হিসেবে এটা পরিচিত, কারণ এটা নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যে এটা পরিলক্ষিত হয়, সর্বত্র এটা থাকে না। এটা লালচে বর্ণের হয়। গঠনের কারণ হচ্ছে ত্রিপুরাতে যে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু এবং শিলার যে ক্ষয়িষ্ণু অবস্থা, এটার কারণে এটা উৎপন্ন হয়। সাধারণত উঁচু এলাকা, পাহাড়ি অঞ্চলগুলোতে সাধারণত এই মৃত্তিকাটা লক্ষ্য করা যায়। নতুন পলি মৃত্তিকা এটা ত্রিপুরাতে রয়েছে। যেমন রাজ্যের কিছু কিছু সমতল অঞ্চলে এই মৃত্তিকাটা সাধারণত দেখা যায়। অত্যন্ত উর্বর হয় এবং কৃষিকাজের জন্য এই মৃত্তিকাটা উপযোগী। এই মাটিতে ধান, গম, আখ, আলু, ডাল, সবজি এগুলো খুব ভালো পরিমাণে চাষ হয়। আরেকটা মৃত্তিকা ত্রিপুরাতে পুরনো পলি মৃত্তিকা, কাদা, চুন এবং বেলে উপাদানের পরিমাণটা বেশি থাকে এবং উর্বরতা খুব কম হয়, কৃষিকাজের জন্য এটা উপযুক্ত নয়। কিছু পুরাতন উপত্যকা অঞ্চলে সাধারণত এই মৃত্তিকাটা দেখা যায়। তো এটাই হচ্ছে ত্রিপুরার মৃত্তিকা। এর মধ্যে উর্বরতা সম্পন্ন মৃত্তিকাই ত্রিপুরাতে বেশি পরিমাণে আছে, যেটার উপর ভিত্তি করে ত্রিপুরার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হয়ে বেঁচে রয়েছে এই মৃত্তিকাগুলোকে অবলম্বন করে। তো যাই হোক, এমসিকিউ কোশ্চেন আমি আলোচনা করতে যাচ্ছি না। তো পরবর্তী যে টপিকটা, যেটা খুব ত্রিপুরা থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা এসটিজিটি পরীক্ষা সিলেবাসে রয়েছে, তো ওই টপিকটা হচ্ছে ত্রিপুরার স্বাভাবিক উদ্ভিদ, ন্যাচারাল ভেজিটেশন অফ ত্রিপুরা। ত্রিপুরা সাধারণত যে ধরনের উদ্ভিদগুলো রয়েছে, তো ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিকভাবে প্রচুর সবুজ বনভূমি বিদ্যমান। তো রাজ্যের যে ভূপ্রকৃতি রয়েছে, যে জলবায়ু রয়েছে এবং মাটির যে বৈচিত্র্য, এটার উপর ভিত্তি করে উদ্ভিদের মধ্যে একটা বৈচিত্র্য দেখা যায়। সাধারণত ত্রিপুরাতে মোট সবুজ বনভূমির পরিমাণ হচ্ছে ৬,২৯৪.287 বর্গ কিলোমিটার হচ্ছে ত্রিপুরার বনভূমি। এর মধ্যে সংরক্ষিত বনভূমি হচ্ছে ৩,৫৮৮.১৮৩ বর্গ কিলোমিটার। আর প্রস্তাবিত বনভূমির আওতার মধ্যে 587.633 বর্গ কিলোমিটার বনভূমি ত্রিপুরাতে রয়েছে। এবার প্রধান প্রধান যে গাছের প্রজাতিগুলো ত্রিপুরাতে রয়েছে, খুব বেশি পরিমাণে পাওয়া যায়। খুব সুপরিচিত তোমাদের শাল, সেগুন, গামাই, চামল, গর্জন, রাবার রয়েছে। আগর, জাম, কাঁঠাল, জারুল, আউল, বাঁশ এবং পাশাপাশি ঝাড়, বেত, গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো, এগুলো ত্রিপুরাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো ত্রিপুরার স্বাভাবিক উদ্ভিদের মধ্যে রয়েছে। তো বনভূমির শ্রেণীবিন্যাস এবং বিস্তৃতির প্রসঙ্গে যদি আমরা বলি, বনাঞ্চলের ধরন অনুসারে শস্য কাটার বনাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে ১,৪84.29 বর্গ কিলোমিটার অঞ্চল রয়েছে এবং শস্য কাটার মিশ্র বনাঞ্চলের মধ্যে ৩৮৪ বর্গ কিলোমিটার অঞ্চল রয়েছে। বাঁশের বনাঞ্চল ত্রিপুরাতে ৯৩৮ বর্গ কিলোমিটার, যদিও ধীরে ধীরে সেই পরিমাণটা হ্রাস পাচ্ছে, কারণ সেটা রাবার প্ল্যান্টেশন ওই জায়গাটা দখল করে নিচ্ছে। তো সাধারণ বনাঞ্চলের মধ্যে ২,৭৮৮ বর্গ কিলোমিটার রয়েছে এবং জুম চাষের বনাঞ্চলের মধ্যে ৭১০ বর্গ কিলোমিটার অঞ্চল রয়েছে। এবার বাঁশ এবং যে ঝাড় জাতীয় উদ্ভিদ, এটা রাজ্যের অনেক অঞ্চলে ঘনভাবে ছড়িয়ে আছে, অতীতে আরো বেশি ছিল। তো ঝুম চাষ পদ্ধতিতে ব্যবহৃত বনভূমি একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে, বিশেষভাবে পাহাড়ি অঞ্চলের মধ্যে ত্রিপুরাতে রয়েছে। তো এই হচ্ছে ত্রিপুরার যে স্বাভাবিক উদ্ভিদ। তো এটার উপরে যে এমসিকিউ গুলো আছে, এগুলো তোমরা পড়ে নেবে, স্টাডি করে নেবে, যারা যারা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন আছে তোমাদের। কারণ শুধুমাত্র আলোচনার না, আলোচনার ভিতরগত অনেক প্রশ্ন রয়েছে খুঁটিনাটি, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এনসিইআরটির বই থেকে সংগ্রহ করা হয়েছে। কারণ তোমরা জানো যে আম, এখান থেকে সেখান থেকে কোনো ভিত্তি ছাড়া প্রশ্ন তোমরা যদি স্টাডি করে পরীক্ষাতে আসলে আনসার করলেও কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। তার কারণে এনসিইআরটির বইয়ের উপর ভিত্তি করে আমি কোশ্চেন আনসারগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে ভবিষ্যতে তোমরা একটা ভ্যালিড প্রুফ নিয়ে চলতে পারো। তো এরপরে যে টপিকটা, সেটা হচ্ছে ত্রিপুরার কৃষি ব্যবস্থা। তো ত্রিপুরার কৃষি ব্যবস্থা তার বৈচিত্র্যময় ফসল চাষ পদ্ধতির জন্য পরিচিত। রাজ্যের প্রধান ফসল ধান হলেও ফল, সবজি, অন্যান্য কৃষি পণ্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে চাষ করা হয়। এছাড়াও জৈব মশলা, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখবো যে প্রধান ফসল কোনগুলো রয়েছে ত্রিপুরাতে। যেমন ধান হচ্ছে প্রধান ফসল। তো চাষযোগ্য জমির প্রায় ৯১% জুড়ে কিন্তু এই ধান চাষটা হচ্ছে ত্রিপুরাতে। এটা বছরে ২টা ঋতুতে চাষ হয়, আমরা প্রত্যেকেই জানি। মোট ফসলি জমির ৫৫% অংশ জুড়ে এটা বিস্তৃত রয়েছে। তো খারিফ ফসলের কথা যদি বলি, ধান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ খারিফ ফসল যেমন ভুট্টা, কালো মুগ, সবুজ মুগ, বরবটি, চীনাবাদাম, তিল, পাট, মেস্তা, তুলা এগুলো প্রচুর পরিমাণে ত্রিপুরাতে চাষ হচ্ছে। এবং রবি ফসলের কথা যদি বলি, যেমন ধান, গম, মটর, সবুজ মুগ, মসুর ডাল, সরিষা, আলু এবং বিভিন্ন রবি সবজি এগুলো ত্রিপুরাতে প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। এবং পাশাপাশি ফল এবং বিভিন্ন উদ্যান তাত্ত্বিক যে ফসলগুলো, এগুলোর মধ্যেও রয়েছে যেমন আনারস, কমলা, কাঁঠাল, নারকেল, এগুলো প্রচুর পরিমাণে ত্রিপুরাতে উৎপন্ন হচ্ছে।
এবং মশলা ফসল হিসেবে ত্রিপুরাতে সাধারণত আদা, হলুদ, লঙ্কা, গোলমরিচ, দারচিনি, তেজপাতা এগুলো প্রচুর পরিমাণে চাষ হয়। আর অন্যান্য ফসলের মধ্যে রাবারের কথা বলতে পারি, অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাবার। এবং উন্নয়নের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে, কারণ খাদ্য প্রক্রিয়াকরণ, ফুড প্রসেসিং যে বিভিন্ন শিল্পগুলো এগুলো ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হচ্ছে এগুলোকে কেন্দ্র করে। পাশাপাশি মাংস প্রক্রিয়াকরণ এটাও ত্রিপুরাতে সম্ভাবনা রয়েছে। জৈব কৃষি এটা ত্রিপুরাতে অলরেডি শুরু হয়ে গেছে। তো পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে কৃষি পরিকাঠামো। তো মোট চাষযোগ্য জমি হচ্ছে 2,80,000 হেক্টর ত্রিপুরাতে। সেচের সম্ভাব্যতা রয়েছে 1,27,000 হেক্টরে। এর মধ্যে 79,000 হেক্টর ভূমিকে পৃষ্ঠ জল দ্বারা সেচের আওতায় আনা হচ্ছে, অর্থাৎ সারফেস ওয়াটার। তার মানে হচ্ছে যেমন নদী থেকে যে জল আসে ওই জল বিভিন্ন যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে, বিভিন্ন খালের মাধ্যমে যে জল আসে সেই জলের মাধ্যমে। এবং পাশাপাশি 48,000 হেক্টর ভূমিকে ভূগর্ভস্থ জল, গ্রাউন্ড ওয়াটার যেটাকে নলকূপের মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে যেভাবে সংগ্রহ করা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি। তো এগুলোর উপর ভিত্তি করে তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, ওইগুলো তোমরা অবশ্যই স্টাডি করবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, সেটাও তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিপুরার উপর বেস করে ত্রিপুরার শিল্প যে ব্যবস্থা রয়েছে। তো ত্রিপুরার শিল্প ব্যবস্থা মূলত ত্রিপুরা রাজ্যের যে একটা ভৌগোলিক অবস্থান, ত্রিপুরার যে বিভিন্ন কাঁচামালের প্রাচুর্য রয়েছে ত্রিপুরাতে, পাশাপাশি বর্তমানে যোগাযোগ ব্যবস্থায়ও ত্রিপুরা অনেকটা এগিয়ে গেছে, এগুলোর উপর ভিত্তি করে মোটামুটি শিল্প ক্ষেত্রেও ত্রিপুরা অনেকটাই এগিয়ে গেছে। তো ত্রিপুরাতে প্রধান যে শিল্প খাতগুলো, যেমন রাবার শিল্প, যে ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদন করা হয়, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদক রাজ্য হিসেবে ত্রিপুরার নামটা সমগ্র ভারতবর্ষে খুব সুপরিচিত। তো রাবার ভিত্তিক প্রক্রিয়াজাত বিভিন্ন পণ্য ত্রিপুরাতে রয়েছে, যেগুলো রাবার থ্রেড, রাবার কম্পাউন্ড, ট্রেড রাবার, রাবার ব্যান্ড এগুলো সাধারণত তৈরি হচ্ছে। এবং বাঁশ শিল্প, ত্রিপুরাতে একটা সময়ে খুব বেশি পরিমাণে বাঁশ উৎপন্ন হতো, বর্তমানে সেই জায়গাটা রিপ্লেস করে নিয়েছে রাবার প্ল্যান্টেশন। তো এই বাঁশ হস্তশিল্প এবং যে আগরবাতি উৎপাদন, এটার জন্য ত্রিপুরা বিখ্যাত। এখানে উন্নত মানের বা উচ্চমানের বাঁশজাত হস্তশিল্প, যেমন ঝুড়ি, আসবাবপত্র, এগুলো বাঁশকে কেন্দ্র করে কিন্তু তৈরি হচ্ছে। তো পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ত্রিপুরায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এবং বুজুং নগরে কিন্তু একটা খাদ্য প্রক্রিয়াকরণ পার্ক বা সংস্থা কিন্তু অলরেডি, বা একটা ইন্ডাস্ট্রি বলতে পারি, ছোটখাটো মাঝারি শিল্প, এটা কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে। চা শিল্পের দিক থেকেও ত্রিপুরার মোটামুটি একটা ভালো অবস্থান রয়েছে। চা ত্রিপুরাতে উৎপন্ন হয়, সেটা প্রক্রিয়াকরণও হয়। তো ছোট ছোট চা বাগান এবং প্রসেসিং ইউনিট ত্রিপুরাতে বর্তমানে লক্ষ্য করা যায়। এবং বিভিন্ন উৎপাদন শিল্প, ম্যানুফ্যাকচারিং, যেগুলো যেমন ত্রিপুরায় রাবার, বাঁশ, কৃষিপণ্য, প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের শিল্প এখানে গড়ে উঠেছে, ছোট শিল্প, মাঝারি শিল্প। তো শ্রম নির্ভরতা বেশি, কারণ শ্রমিকের উপর নির্ভর করে সাধারণত এই ধরনের উৎপাদনগুলো হচ্ছে। তো কিছু পরিষেবা খাত ত্রিপুরাতে রয়েছে, সুযোগও রয়েছে, যেমন হোটেল এবং পর্যটন পরিষেবা, পাশাপাশি প্রিন্টিং, অটোমোবাইল সার্ভিস, নার্সিং হোম, ঠান্ডা সংরক্ষণাগার, যেটা কোল্ড স্টোরেজ হিসেবে পরিচিত, এগুলোরও সম্ভাবনা ত্রিপুরাতে রয়েছে এবং প্রচেষ্টা চলছে। অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, যেমন ক্ষুদ্র, মাঝারি, অতি ক্ষুদ্র শিল্প রাজ্যের শিল্পায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। যে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে যেমন বাঁশের ফ্লোর টাইলস, যে বাঁশ দিয়ে এটা তৈরি করা হয়, চা প্রক্রিয়াকরণ, রাবার ভিত্তিক শিল্প। পাশাপাশি শিল্পনগরী এবং শিল্প পার্কেরও একটা ব্যাপার রয়েছে, যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা টিআইডিসি নামে পরিচিত, এটা দ্বারা পরিচালিত মোট 20টি শিল্প নগরীও রয়েছে। তো পরিকাঠামোগত উন্নয়নের কথা যদি বলি, ত্রিপুরার যে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, তারপর জল সরবরাহ ইত্যাদি সবগুলো দিক থেকে ত্রিপুরা এখন অনেকটাই ডেভেলপড হয়ে গেছে। তো কৌশলগত অবস্থান রয়েছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত ত্রিপুরার, সীমান্তে অবস্থিত হওয়ার কারণে যে আন্তঃসীমান্ত বাণিজ্য এবং যে রপ্তানি বাণিজ্য, এটারও সম্ভাবনা ত্রিপুরাতে প্রচুর পরিমাণে রয়েছে। সব দিক থেকে ত্রিপুরা শিল্পক্ষেত্রে একটা খুব ভালো অবস্থানে রয়েছে, এবং আগামী দিনে আরো ভালো দিকে ত্রিপুরা কিন্তু যাবে। এবং কৃষিভিত্তিক শিল্প ত্রিপুরাতে রয়েছে, কারণ ধান, আলু, কাজু, বিভিন্ন ফলমূল প্রক্রিয়াজাত করার মাধ্যমে শিল্প সম্প্রসারণ ত্রিপুরাতে হচ্ছে। এবং অগ্রাধিকারপ্রাপ্ত কিছু খাত রয়েছে, যেমন বাঁশ, রাবার, কৃষিপণ্য, উদ্যানতাত্ত্বিক পণ্য এবং প্রাকৃতিক যে গ্যাস ভিত্তিক শিল্প, এগুলো সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত রয়েছে, এবং এগুলোকে কেন্দ্র করে ত্রিপুরা শিল্প ক্ষেত্রে অনেকটাই আগামী দিনে এগিয়ে যাবে। তো এটার উপর বেস করে তোমরা কোশ্চেন আনসারগুলো পড়ে নেবে। আরেকটা লাস্ট টপিক আমাদের আলোচনার মধ্যে রয়েছে, যেটা এসটিজিটি সিলেবাসে তোমাদের যে জিওগ্রাফি পার্ট রয়েছে, তার ইউনিট 3-তে 3 নাম্বার যে টপিকটা, সেই টপিকের মধ্যে রয়েছে। তো এটাও ত্রিপুরা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ
টপিক ত্রিপুরার পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ যোগাযোগের দিক থেকে, পরিবহনের দিক থেকে ত্রিপুরা এখন অনেকটাই এগিয়ে গেছে। তো এর মধ্যে ত্রিপুরাতে যে সড়ক পরিবহন ব্যবস্থা, আমরা জানি 44 নাম্বার যে জাতীয় সড়ক ত্রিপুরার প্রধান সড়ক পথ হিসেবে, এটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে। ত্রিপুরাকে আসাম এবং ভারতের অন্যান্য অংশের সাথে এই 44 নাম্বার জাতীয় সড়ক যেটা, সেটা যুক্ত করে রেখেছে। এবং অন্যান্য সড়কের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 44 এ রয়েছে আরেকটা, যেটা শিলচর, ধর্মনগর এবং গুয়াহাটি, শিলং এবং আইজলের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করে রেখেছে। আর বাস পরিষেবার কথা যদি বলি, গুয়াহাটি, শিলং এবং শিলচর থেকে আগরতলা পর্যন্ত নিয়মিত বাস রয়েছে, এবং ঢাকা বাংলাদেশ পর্যন্ত আন্তর্জাতিক বাস সার্ভিসও কিন্তু চালু রয়েছে। যে পাশাপাশি আন্তঃরাজ্য যোগাযোগের জন্য ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর শহরসমূহ সড়ক পথের সাথে আগরতলার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। আর রেল পরিবহনের কথা যদি বলি, একটা সময় মিটার গজ ছিল, এখন ব্রড গেজে রূপান্তর হয়ে গেছে। তো পুরনো মিটার গজগুলো, এগুলো রেলপথকে ব্রড গেজে রূপান্তর করা হয়েছে। এর ফলে কলকাতা এবং দিল্লির মতো যে প্রধান শহর, এগুলোর সাথে ত্রিপুরার যোগাযোগ সম্ভব হচ্ছে। এবং প্রধান রেল স্টেশন ত্রিপুরাতে যেগুলো রয়েছে, আগরতলা, ধর্মনগর, কুমারঘাট, বর্তমানে উদয়পুরও একটা প্রধান রেল স্টেশন হিসেবে ত্রিপুরাতে কাজ করছে। এবং আগরতলা আখাউড়া যে রেল লাইন, যেটা নির্মাণ কাজ চলছে, এটা যদি নির্মাণ হয়ে যায় তাহলে কলকাতা পর্যন্ত অনেকটাই দূরত্ব কমে যাবে ত্রিপুরার। এবং পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ব্যবহারের সুযোগটাও কিন্তু সৃষ্টি হয়ে যাবে। আর এক্সপ্রেস ট্রেন পরিষেবা যেটা ত্রিপুরাতে রয়েছে, রাজধানী এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এগুলো এক্সপ্রেস ট্রেনগুলো চালু হওয়ার কারণে ত্রিপুরার সাথে যে বহিরাজ্যের যে যোগাযোগ ব্যবস্থাটা, এটা খুবই সহজ হয়ে গেছে। আর আকাশপথের কথা বলতে গেলে, ত্রিপুরাতে যে বিমানবন্দরটা নরসিংগড়ে অবস্থিত, এটা বর্তমানে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসেবে সুপরিচিত রয়েছে। এবং এই বিমানবন্দরের মাধ্যমে আমরা জানি ত্রিপুরার সাথে বহিরাজ্যের খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এবং ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা, যেটা বর্তমানে আগরতলাতে রয়েছে, এটার মাধ্যমেও আগামী দিনে ত্রিপুরার সাথে আকাশপথের যোগাযোগের যে ব্যবস্থাটা, এটা আরো সম্প্রসারিত হবে এবং আরো উন্নত হবে। পাশাপাশি ত্রিপুরাতে মোবাইল এবং ইন্টারনেট যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাও ত্রিপুরাতে রয়েছে। ল্যান্ডলাইনের সুযোগ সুবিধা রয়েছে। তো সব মিলিয়ে ত্রিপুরার যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে। আমরা বলতে পারি ত্রিপুরাতে যোগাযোগ ব্যবস্থায় কোনো সমস্যাই নেই। তো এই হচ্ছে মোটামুটি ত্রিপুরার উপর একটা সামগ্রিক আলোচনা, যেগুলো তোমাদের আসন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। সেটা যে পরীক্ষারই হোক, ট্যাট পরীক্ষা, জিআরবিটি পরীক্ষা, এসটিজিটি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাতেই এই ত্রিপুরা প্রসঙ্গে কোশ্চেন আসে, এবং এই টপিকগুলো পড়াশোনা করলে মোটামুটি অনেকটাই তোমাদের এগিয়ে যাবে। তো শুধুমাত্র এই টপিকগুলোই নয়, বা এই একটা ক্লাসের মধ্যেই আমাদের শেষ নয়। আগামী দিনে এই ত্রিপুরা প্রসঙ্গে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো, ওইগুলো নিয়ে আলোচনা করব, ইনফরমেশন তোমাদেরকে দেব, যেগুলো কম্বাইন্ড ভাবে তোমাদের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।